टैक्सी। टॉलीगंज। ठीक है सर। বলছি গানটা একটু আস্তে করে দাও। চলে যেতে যেতে পথে ভুলে যাওয়া কোনো বাঁকে ধুলো হয়ে গেল সবই আধারে। ছিল কত চাওয়া পাওয়া চেনা চেনা অভিমানে ডুবে গেল যেন সবই কিনারে। ফিরে যাই যদি পাই এ আশাই রেখে যাই জীবনের খেলায় বারে বারে। ফিরে যাই যদি পাই এ আশাই রেখে যাই জীবনের খেলায় বারে বারে। চলে যেতে যেতে পথে ভুলে যাওয়া কোনো বাঁকে ধুলো হয়ে গেল সবই আধারে। জানি কেন আমার অধিকার ছিঁড়েছে ঝরেছে মেঘ শরীরে নীরবে। এখনো কেউ ডেকে যায় মনে হয় শুধু আমার মুছে যায় এ আবেগ হাহাকারে। ফিরে যাই যদি পাই এ আশাই রেখে যাই জীবনের খেলায় বারে বারে। 2 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বাস 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 20,000। অনেক হয়েছে অনেক হয়েছে। তুমি ফাইলটা রেখে যাও, আমি চেক করে রাখবো। রাখো। सर आज कुछ पेमेंट वगैरह मिलेगा? ফাইনাল বিল বানিয়েছো? कल आपको मिल जाएगा। তো কাল মিল জায়গা পেমেন্ট। এর আগে যে দুবার পেমেন্ট নিয়ে গেছো তার বিল দিয়েছো? তাও নি। সব বিল হিসেব পত্র ঠিক করে নিয়ে এসো, আমি পুরো টাকা দিয়ে দেবো। এখন যাও, আমার লোকার্পে মিটিং আছে, যাও। जी साहब। তোর দেখা পাওয়াই তো মুশকিল, ফোনে তো সব সময় পাওয়াও যায় না। তোর দেখা পাওয়া মানে লটারির টিকিট পাওয়া। এই কথা কেন বলছো শেখরদা? বলবো না? দেখ,
তোর লেখা 3টে ছবি একেবারে হট কেকের মতো বিক্রি হয়েছে। এটা তুমি একটু বেশি ভুলে ফেললে শেখরদা। না না রে, হবে নাকি? চা? শেখরদা এত সকাল সকাল এসব? আরে খা খা, এটা খেলে না শরীর মন দুটোই একবার চাঙ্গা থাকবে। রাম সিং, ওটা নিয়ে আয়। পাবে, একদম রেডি। Cheers. শেখরদা, এবার বলো তুমি আমাকে কেন ডেকেছো? শোন, আমি একটা ছবি বানাতে চাই। কনসেপ্টটা আমি তোকে বলে দেবো, সেটা দিয়ে তুই একটা সুন্দর করে চিত্রনাট্য তৈরি করবি। সাবজেক্টটা হচ্ছে ওই রেড লাইট প্রস্টিটিউশনের উপর। না না, তোর পারিশ্রমিক যা হবে আমি সব দিয়ে দেবো। শেখরদা, আমার শরীর মন কোনোটাই সেভাবে ভালো নেই। আর তুমি তো জানো যে আমি সত্য ঘটনার উপরে চিত্রনাট্য তৈরি করতে ভালোবাসি। হ্যাঁ, ভালোই তো, সত্য ঘটনার উপরে চিত্রনাট্যটা করবি। আর তোর শরীর, ওটা আমার উপর ছেড়ে দে, ওটা আমি ঠিক করে দেবো। আর শরীর ভালো হলেই মনও ভালো হয়ে যাবে, তাই না? কিরে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেছিস? হ্যাঁ, সৌম্যদার ছবির কাজটা কবে থেকে শুরু হচ্ছে? সামনের মাস থেকে। তোমার প্রডিউসার আমাকে তো লিড করার জন্য বলছে। করো। কিন্তু তুমি তো সেটা মন থেকে চাও না। দেখো অমৃতা, মানুষের জীবনে সুযোগ তো বারবার আসে না। আর আমার চাওয়া না চাওয়া এগুলো কিন্তু তোমার কাছে সম্পূর্ণ অবাস্তবিক। শঙ্কর, আমি তোমার থেকে আজ অব্দি কোনোদিনও পুরোপুরি সাপোর্টটা পাইনি। কি ধরনের সাপোর্ট তুমি আমার থেকে চাও অমৃতা? আর আমার হ্যাঁ বা না বলায় তো তোমার কোনো কিছু আসে যায় না, তাই না? দেখো অমৃতা, তুমি সম্পূর্ণ স্বাধীন। তুমি কেন, মানে আজকালকার যুগে সব মেয়েরাই স্বাধীন। আমি তো তোমার জাস্ট বয়ফ্রেন্ড, হাজব্যান্ড তো নই। আমরা একসাথে লিভ টুগেদার করি, নিজেদের ভালো মন্দ শেয়ার করি, ব্যাস এইটুকুই। দেখো শঙ্কর, তোমার সাথে বেকার কথা বাড়িয়ে আমি আমার মুডটা স্পয়েল করতে চাই না। তাহলে আমার সঙ্গে কথা বলো না তুমি। তুমি কি চাও আমি আমার সুযোগগুলো এভাবেই নষ্ট করি? দেখো অমৃতা, তোমাকে আমি আগেও একবার বলেছি যে আমার চাওয়া না চাওয়ার উপরে তোমার কিছুই নির্ভর করে না। তাহলে বাধাটা কোথায়? অমৃতা, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে? তুমি আমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে? হয়তো পারবে, যদি আমার প্রতি তোমার কোনো ফিলিংস না থাকে তাহলে। অমৃতা, তুমি নিজেকে এক্সপোজ করতে পারবে? তুমি কি বলতে চাইছো? আমি প্রোডিউসারদের কাছে গিয়ে নিজেকে এক্সপোজ করে কাজ পাই? দেখো শঙ্কর, আমি তোমার মতো সব ব্যাপারটাকে এত জটিল করে ভাবি না, ইনফ্যাক্ট ভাবতেও চাই না। আর এই ভাড়া বাড়িতে আর কদিনই বা থাকবে? নিজের একটা ফ্ল্যাট, একটা গাড়ি, একটা বাড়ি, একটা স্টেটাস, এসবের দরকার হয়তো নাকি? হ্যাঁ শোভো, বল। হ্যাঁ শঙ্কর, হুম। অমৃতা কোথায় রে? ওর ফোনটা সুইচ অফ পাচ্ছি।
যদি তোর পাশে থাকে ফোনটা দে তো। দিচ্ছি। সৌম্য তোমাকে চাইছে। হ্যালো, হ্যাঁ সৌম্যদা বলো। হ্যাঁ অমৃতা, একটা গুড নিউজ আছে। তোমাকে আমরা লিড ক্যারেক্টারের জন্য ভেবেছি। এটা তোমার কাছে কিন্তু বড় সুযোগ, ভালো করে কাজটা করো। থ্যাঙ্কস সৌম্যদা, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল দুপুরে একবার অফিসে এসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। ওকে? ওকে। আচ্ছা, আর একটা কথা ছিল, বলবো? হ্যাঁ, তুমি যে আমার ব্যানারে কাজ করছো সেটা শঙ্কর জানে? কারণ কালকে ওকে জিজ্ঞাসা করলাম, ও তো কোনো গ্রিন সিগন্যাল দিল না। কিছু হয়েছে? আরে সৌম্যদা তুমি এসব নিয়ে একদম ভেবো না, এই ব্যাপারটা আমি পুরো হ্যান্ডেল করে নেবো। আর শঙ্কর, ওকে আমি যা বলবো ও তাই শুনবে, সো ডোন্ট টেক চাপ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর শোনো, আমরা নেক্সট উইকের লোকেশন দেখতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে। আর ওখানে ডিরেক্টর সুশান্তদা থাকবে, তোমার সাথে পরিচয় করিল। ওকে? ওকে, তাহলে লোকেশন দেখতে যাওয়ার দিন দেখা হচ্ছে। ওকে, টাটা। আমার উপরে আর রেগে থেকো না প্লিজ। শুটিং ডেট কবে ফাইনাল হলো? নেক্সট উইকে আউটডোর লোকেশন আছে, ওখানে গিয়ে মোটামুটি সব শুটিং ফাইনাল হবে, তখনই শুটিং ডেট বলে দেবে। তোরা এই লেখক কবি গোছের মানুষেরা এত ইমোশনাল আর আবেগপ্রবণ হোস না, তোদের মন বোঝাই মুশকিল। যাকে শোন, দেখ, সিনেমার বাজার খুব খারাপ, সিনেমার দর্শক অনেক অনেক কমে গেছে। আর সিনেমার হলগুলোর অন্তর্জলি যাত্রা চলছে। দেখ, ভিডিও, স্যাটেলাইট বিক্রি এসব করতে প্রডিউসারদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। এক কথায় ছবির বাজারে একটা ভাটা চলছে। তা বলে ছবি করা তার বন্ধ হয়ে যায়নি, ছবি তো হচ্ছে। তুই তো সবই জানিস, তোর কাছে তো কিছু অজানা নয়। নতুন কনসেপ্টের উপর ছবি দেখার জন্য দর্শকদের একটা আগ্রহ তৈরি হয়েছে। অর্থাৎ নতুন ভাবে, নতুন ভাবধারায় একটা ভালো চিত্রনাট্য, আমার ধারণা সেটা তুই পারবি। শোন, তোকে খদ্দের সেজে ঢুকতে হবে নিষিদ্ধ পল্লীতে, তারপর সারা রাত তার সঙ্গে তুই থাকবি, দরকার হলে বেশি টাকা দিবি, আর তার ওই অতীত বর্তমান এগুলো সব জানবি। আর সেই জীবনীটা দিয়েই তৈরি হবে আমাদের চিত্রনাট্য। শেখরদা, এটা আমার পক্ষে অসম্ভব। তুমি তো জানো শেখরদা যে এই শহরের অর্ধেকের বেশি মানুষ আমাকে চেনে, জানে। এখন তাদের মধ্যে কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো স্ক্যান্ডেল হয়ে যেতে পারে না? তুমি তো জানোই আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপার স্যাপার। তাছাড়া প্রেস, মিডিয়া এসব ব্যাপার যদি জানতে পারে তাহলে তো সেসব নিয়ে রসিয়ে রসিয়ে লিখতে শুরু করবে। তুমি তো এগুলো সবই জানো শেখরদা। শোন, আরো একটা উপায় আছে। আমার কাছে একটা পিম্পের নাম্বার আছে, তার নাম চরিত্র সিং। ওর কাছে খুব ভালো ভালো মেয়ের কালেকশন আছে। ফোন নাম্বারটা আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই ওর সঙ্গে যোগাযোগ করে তোর পছন্দ মতো কাউকে নিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটটায় একটা রাত কাটিয়ে দিবি। না না, শোন, দরকার লাগলে তুই আমার গাড়িটা নিয়ে যেতে পারিস। কিরে, চুপ করে আছিস কেন? তুই আমার প্রস্তাবে রাজি নস? আচ্ছা শেখরদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। এত নতুন নতুন কনসেপ্ট থাকতে তুমি এরকম একটা সাবজেক্ট চয়েস করলে কেন? তোকে তো আগেই বলেছি, নতুন করে ভাব পুরনো ভাবনাকে। আচ্ছা, তোর কি মডার্ন প্রস্টিটিউশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? নেই তো? আচ্ছা, আজকাল এই ম্যাগাজিন, এই খবর কাগজগুলোতে নতুন কিছু দেখতে পাস?
আজকাল নামি দামি সংবাদ মাধ্যমগুলোতে প্রস্টিটিউশনের বিজ্ঞাপন দিচ্ছে। নামি দামি বিউটি পার্লার থেকে শুরু করে আর ওই মোবাইল সেক্স, তারপর ওই সুন্দরী মহিলার দিয়ে বডি মাসাজের নাম করে চলছে দেহ ব্যবসা। এখন শিক্ষিত সমাজের মধ্যেই ঢুকে পড়েছে এই ব্যবসা। একটা একটা বাড়িতে একটা নিউজ পেপার মা, ছেলে, বাবা, মেয়ে, ভাই, বোন কেউ একসঙ্গে বসে দেখতে পারবে না, কারণ এত অশ্লীল বিজ্ঞাপনে ভরা। ভাবতে পারিস শঙ্কর, আমি আশা করব যে এই চিত্রনাট্যটা তুই শেখরদা, তুমি আমাকে মাসখানেক সময় দাও। আমার বিশ্বাস আছে তুই পারবি, আর তুই আমার মুখের ওপর নাও বলতে পারবি না। আচ্ছা এবার বল, কত অ্যাডভান্স দিতে হবে? না, অ্যাডভান্সের দরকার নেই। আমার টাকা লাগলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। ওকে, টেক কেয়ার। তবে যত তাড়াতাড়ি পারিস স্ক্রিপ্ট রেডি করিস, কেমন? আমি কিন্তু মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু করব। শেখরদা, তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েইছ তখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ও হ্যাঁ, তোমার কাছ থেকে একটা কথা জানার ছিল। বল। বলছে তুমি যে সিনেমাটা করতে চলেছ, এর নেম অফ টাইটেলটা কিছু ভেবেছ? নেম অফ টাইটেল, হ্যাঁ, দ্য রেড লাইন। এই পৃথিবীর সব সম্পর্কগুলোই বড্ড রং মাখা, মোহ আর মায়া ভরা। আমি জানতাম গুটি পোকা থেকে শুয়োপোকা, তারপর মায়া জাল ছেড়ে রঙিন পাখায় বাতাসে ভেসে যাওয়া দিশাহীন অনন্ত পথ। আলগা করে রাখলে উড়ে যাবে, বেশি আগলে রাখলে মরে যাবে। আমি কোনো সম্পর্ককেই বেশি দিন বেঁধে রাখতে চাই না। রাতের অন্ধকারে যে অগ্নিশিখা জ্বলে, সেই অগ্নিশিখাতেই অনেক কীটপতঙ্গ পুড়ে মরে। আগুনের প্রলোভন থেকে এদেরকে কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। অমৃতা ও রূপালী জগতের আগুনের দিকে ছুটে চলছে, অবিরাম, অনবরত। নাম, যশ, ক্ষমতা, অর্থ, লোভ, এগুলি জগতে বড় ভয়ঙ্কর। আগুনের থেকেও আরো অনেক অনেক বেশি তীব্র।
কিরে এখনো ঘুমোচ্ছিস নাকি? কে কে বলছো? আরে শেখরদা বলছি, নেশার ঘোর কাটনি নাকি? হ্যাঁ ও শেখরদা, ওই একটু ঘুমোচ্ছিলাম আর কি। বলো। শোন, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, তৈরি হয়ে নে, একদম দেরি করিস না। তুমি গাড়ি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ রে, দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে নামছি। দেরি করিস না। আরে না না, আমি নামছি, রাখছি। अरे सब রাস্তায় শুধু সিগন্যাল 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 দেরি করিয়ে দিচ্ছে। सिग्नल हो गया। अरे चल 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 चल, अरे सिग्नल तो हो गया रे यार। अरे जल्दी कर जल्दी कर। আর কত দূর? আরে স্যার, তাড়াতাড়ি তো হয়ে যেত, আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট লাগবে। এই সালা জ্যামটা না পুরো সত্যানাশ করে দেবে। ঠিক আছে, কিন্তু শোনো, ওখানে পৌঁছে আমি কিন্তু গাড়ি থেকে নামবো, আমি গাড়ির ভেতরেই থাকবো, কারণ এই সারা শহরে অর্ধেক লোক কিন্তু আমাকে চেনে, এটা মাথায় রাখবে। আর ইয়ে শোনো, যাকে আসতে বলেছো মানে বোরখা টোরখা পরে আসবে তো। আমার কিন্তু এ শহরে মানে চেনা মানুষের অভাব নেই, কিন্তু এটা মাথায় রেখে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, শুধু বলছেন কি স্যার, ওই আমার আগে আমারটা যদি তোমার ও দাঁড়াও, চলবে? না না না, ঠিক আছে। ধরো। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে আগে যে দুটো মাল দিয়েছি না, এবারে মালটা তার থেকে তাজা শোনো, ফ্রেশ। আগের বারে যে দুটোকে দিয়েছিলে হ্যাঁ। সে দুটো আমার কিন্তু কোনো কাজেই আসেনি। সে কি? হ্যাঁ, এবার যাকে দিচ্ছ মানে সে ঠিকঠাক তো নাকি? বলছিলাম যে ওই যেরকম চান সেরকম মস্তি করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। আরে রুক 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 রুক, আস্তে আস্তে আস্তে, ওই বলটার সামনে রাখ রাখ। আরে রাখ না ইয়ার। স্যার তাহলে আপনি একটু বসুন, আমি যাবো কি পাঠিয়ে দিব। হ্যাঁ এই শোনো, বাংলাটা কিন্তু বেশ ভালোই বলো। স্যার আপনার মেহরবানি স্যার। চলো, ওকে আসছি স্যার। ওকে। আরে আয় আয়, আরে দে দেখি। চেহারাটা কমা, বাবু আসবে। আরে রাগ রাগ। এই চল চল জলদি চল, তোর বাবু ওয়েট করে আছে। বলছি, আপনার নামটা কি জানতে পারি? ববিতা। নামটা আসল না নকল? আমার নাম আসল না নকল তা আপনার জেনে কি লাভ? আপনার কাজটা মিটলেই তো হলো, তাই না? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আর কতক্ষণ থাকতে হবে আমায়? কেন, চরিত্র সিং আপনাকে কিছু বলেনি এ ব্যাপারে? কই না তো। আপনাকে আজ রাতে আমার সঙ্গে আমার ফ্ল্যাটে থাকতে হবে। ও, তাহলে টাকাটা ডাবল লাগবে কিন্তু। পাবেন। তা কত লাগবে? এমনিতে 3000 টাকা নি, সারা রাতের ব্যাপার যখন 6000 টাকা দিয়ে দেবেন।
পাবেন, সেই টাকাই পাবেন। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলুন। আজকে আপনার প্রথমবার? মানে? মানে এর আগে কারোর সঙ্গে? না। ও আচ্ছা, টেনশন কাটাবার জন্য বুঝি আপনি ড্রিঙ্ক করছেন? দেখুন, এই ড্রিঙ্কটা আমি অনেক বছর ধরেই করি, কারণ ড্রিঙ্ক না করলে আমার হাত থেকে লেখা বেরোয় না, মানে আমার মাথায় কোনো কনসেপ্ট আসে না। মানে আপনি আবার লেখেনও? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো, নিজে একা একা ড্রিঙ্ক করছেন? কই, আমাকে একবার জিজ্ঞেস করলেন না তো? আপনি খাবেন? কিন্তু এটা তো 8 হয়ে গেছে। ঠিক আছে, ফ্ল্যাটে চলুন, ওখানে গিয়ে না হয়। ও আচ্ছা, তার মানে আজকে আপনি সারা রাত আমার সঙ্গে থাকবেন, আমাকে কিস করবেন না, তাই তো? দেখুন, এইসব প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আচ্ছা, গাড়িটা সাইডে একটা কোথাও থামান তো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো প্রায় এসেই গেছি, মিনিট কুড়ির রাস্তা। ডিনের ব্যবস্থা আছেই তো, ফ্ল্যাটে ব্যবস্থা আছে। মজা করলাম, আমার ডিনার হয়ে গেছে, আপনি ঘাবড়াবেন না। আচ্ছা, এবার বলুন তো, কটা অবধি আমাকে থাকতে হবে? আর এসব বোরখা টোরখা পরে আসতে বলেছেন কেন? আমি এসব পড়তে পারি না, এসবের অভ্যেস নেই। দেখুন, বোরখাটা যখন আপনাকে আমি খুলতে বলবো, আপনি তখনই বোরখাটা খুলবেন, তার আগে নয়। আর আপনাকে আমি কেন আসতে বলেছি সেটাও আপনি ধীরে ধীরে জানতে পারবেন। ওকে? এবার আপনি আপনার বোরখাটা খুলতে পারেন। আপনি নিজেই খুলে নিন। দেখুন, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, কেমন খদ্দের আপনি? অন্য খদ্দের হলে শুনুন, এতক্ষণে। আমি আপনাকে যখন পেমেন্ট দেব, অতএব আমি আপনাকে যা বলবো আশা করি আপনি তাই শুনবেন। আর আমি কি করব না করব সেটা না হয় আমার উপরেই ছেড়ে দিন। দেখুন, আসলে আমি একজন লেখক। বছর 10 ধরে বেশ কিছু গল্প আমি লিখেছি, তার সাথে সিনেমার বেশ কিছু চিত্রনাট্য, স্ক্রিপ্ট এসব লিখেছি। আমার একজন বন্ধু, স্থানীয় প্রযোজক, হঠাৎ আমাকে ফোন করে বললেন যে নিষিদ্ধ পল্লী নিয়ে আমাকে একটা গল্প লিখতে হবে, এবং সেটা সত্য ঘটনা অবলম্বনে হতে হবে, এবং সেটা নিয়ে উনি ছবি করতে চান। তাই এ ব্যাপারে যদি আপনি আমাকে একটু হেল্প করেন। আপনার নাম গোপন থাকবে, দরকার হলে কোনো ছদ্মনামে স্ক্রিপ্ট লেখা হবে। আর
যে কথাটা হচ্ছে যে আপনি কে সেটা কিন্তু আমার জানার কোনো দরকার নেই। আর দরকার পড়লে আপনি আপনার মুখটাকে বোরখার আড়ালেই আটকে রাখতে পারেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার জীবনী নিয়ে গল্প লিখবেন? কত টাকা দেবেন আমাকে? কত টাকা মানে আপনি তো বললেন 6,000 টাকা, মানে সারা রাতের জন্য। হ্যাঁ, আপনার জীবনে নিয়ে গল্প লেখা হবে, সেটা নিয়ে চিত্রনাট্য, সংলাপ, হয়তো পরবর্তীকালে সেটা নিয়ে গল্পের বইও বেরোতে পারে। আপনি এর জন্য বাড়তি কত টাকা নেবেন সেটা আপনি আমাকে বলতে পারেন। বলুন, কি হলো বলুন। মানুষের অতীতকে টাকা দিয়ে কেনা যায় না। মানুষের জীবনী নিয়ে হয়তো অনেক গল্প হয়, আর সেই গল্প হয়তো অনেক টাকায় বিক্রিও হয়। আপনি যদি আমাকে নিয়ে গল্প লিখতে চান, লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি কি আর্টস স্টুডেন্ট? কোন কলেজে পড়েছেন বলুন তো? আমি পড়াশোনা জানি। আপনি মিথ্যে কথা বললে কিন্তু সত্য ঘটনার উপর গল্প লেখার মানটাই কিন্তু হারিয়ে যায়। একটা মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে সে শিক্ষিত না অশিক্ষিত। আমি ছোটবেলা থেকে খ্রিস্টান মিশনারিতে মানুষ হয়েছি। আমার মাকে আমি কখনো চোখেই দেখিনি। বছরে একবার করে বাবা আসতেন। নিজের বলতে আমার বাবা, শুধু তাকেই জানতাম। আমার যখন 18 বছর বয়স হলো, তখন কি হলো? থামলেন কেন বলুন। হঠাৎ একদিন আমার বাবা আমাকে নিতে এলো। বছরে একবার দেখা ওই লোকটাকে না আমার আমার বাবা বলে মেনে নিতে খুব খুব কষ্ট হতো। তারপর কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? কি হলো বলো। বাবা,
আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমি মায়ের কাছে যাব, প্লিজ আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। তোমার ভালোর জন্য তোমাকে এখানে আটকে রাখা হয়েছে। তোমার মা তোমাকে আর আমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে। কেন? তোমার মা ছিল একজন দুশ্চরিত্রা, আমাকে ঠকিয়েছে। আমার মতো একটা সৎ মানুষের সঙ্গে সে অন্যায় করেছে। আর সেই দুঃখ ভুলে থাকার জন্য আমি এইসব ছাইপাশগুলো খাই। আমার মায়ের কোনো ফটো আছে? ছিল, সব ফটো ছিঁড়ে ফেলেছি। আর ছিড়বই না কেন? সব ফটো দেখলেই তো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, খুব খুব কান্না পায়। শুনুন, আপনাকে একটা অনুরোধ করছি। আপনি যে করেই হোক আমাকে একবার মায়ের কাছে নিয়ে চলুন। আমি মাকে একবার দেখতে চাই। আমি প্রমিস করছি আপনার কাছ থেকে আর কখনো কিচ্ছু চাইবো না, প্লিজ। তোমাকে এত যত্ন করে যখন মানুষ করেছি, তখন তোমার সেই আশাটা তো আমাকে পূরণ করতেই হবে। যখন আমার খুব কষ্ট হতো, তখন আমি ওই ব্যালকনিতে গিয়ে খোলা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। কিন্তু প্রায় শুনতে পেতাম আমার নাম ধরে উন্মুক্ত সুরে পাশের কোনো একটা বাড়ি থেকে কে যেন গান গাইতো। আর সেই গান শুনে আমি ভাবতাম যে কি করে জানলো আমার নাম বৃষ্টি। ওই গান শুনে আমার সমস্ত কষ্ট, ক্লান্তি আর নিঃসঙ্গতা সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে যেত। কিন্তু কে যে গাইতো তাকে আমি কখনোই চোখে দেখিনি, জানেন। তার গান শুনে তাকে যে কখন আমি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম তা আমি নিজেও বুঝতে পারিনি। নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার দৃঢ় বিশ্বাস। আমার ওকে খুব দেখার ইচ্ছে হতো, তাই একদিন ঠিক করলাম ওর সাথে দেখা করবই। যেদিন আমার বাবা বাড়িতে থাকবে না সেদিন লুকিয়ে ওর কাছে যাব, গিয়ে বলবো আমাকে একটা অটোগ্রাফ দেবে প্লিজ। কিন্তু কোনোদিন সেই সাহসটাই আমার হয়নি। বৃষ্টিতে ভেজা মন, বৃষ্টিতে ভেজা মন, বৃষ্টিকে খোঁজে সারাক্ষণ। অনেকদিন ভালো ব্যবসা দিচ্ছ না দাদা। আমি না, তারা মাসি বলছিল। তারামাসির কাছ থেকে আর একটা সপ্তাহ টাইম চেয়ে নে বলা, সার দেওয়া নয়, ভালো জিনিস পাবে। তারামাসি
প্রচুর কামাবে। আমার কিছু থাকবে তো দাদা? বেইমানি কারোর সাথে করিনি, বুঝলি ভোলা? তোর সাথেও করবো না। তারামাসির সঙ্গে তুই তো আমাকে আলাপ করে দিয়েছিলি, নাহলে এত মাখন কি করে খেতাম বলতো? ও আমি মাখন খেলে তুইও খাবি? হ্যাঁ, সে তো জানি তোমার ক্ষমতা আছে দাদা। একটার পর একটা বিয়ে করেছো আর বউগুলোকে রেড লাইন এলাকায় বিক্রি করে দিয়েছো। এবার ওদের মেয়েদের পালা। বোর্ডিংয়ে রেখে মানুষ করতে ভালো খরচা হয়েছে, বুঝলি? মাস দুয়েক হলো একটাকে নিয়ে এসছি, আর দুটো বড় হচ্ছে। যদি কিছু মনে না করো দাদা, একটু দেখাবে? হ্যাঁ, দেখবি। বৃষ্টি, এক বোতল জল নিয়ে আয় তো। ভোলা, তারামাসিকে বাবু ঠিক করতে বল। বলবি একদম নতুন মাল, প্রচুর কামাবে। বাবা জল। ভোলা, জলটা নে, পিপাসা মেটা। যাও। চল। ও মাসি, আমার মেয়ে বৃষ্টি, ও একটু ওর মায়ের সাথে দেখা করতে চাই গো মাসি। তো ওকে একটু ওর মায়ের সাথে দেখা করার ব্যবস্থাটা করে দাও। হ্যাঁ, কিরে, মায়ের কাছে যাবি? এই শুরু হলো আমার জীবনের নরকের অন্ধকারে হারিয়ে যাওয়া। আমি কোনোদিন ভাবতে পারিনি এইভাবে আমাকে বৃষ্টি থেকে ববিতা হয়ে যেতে হবে। এই নেকা কান্না বন্ধ কর, নতুন বাবু এসেছে, তারামাসি ডাকছে। চল চল। আপনি যদি সুযোগ পান তাহলে কি আপনি আবার সুস্থ জীবনে ফিরতে চান? ওরা আমাকে কোনোদিনও ফিরতে দেবে না। পৃথিবীর যেখানেই যাই না কেন ওরা ঠিক খুঁজে বার করবে। এসে কি করবো বলুন তো? কি আছে আমার? কোথায় যাবো আমি? আমার প্রথম জীবনটা তো কাটলো, বাকি জীবনটা না, এই নরকেই কাটুক। আচ্ছা,
আপনি আপনার মাকে কখনো খোঁজার চেষ্টা করেননি? হ্যাঁ, খুঁজেছিলাম, কিন্তু কোনোদিনও দেখা হয়নি। আমার মায়ের নাম ছিল মিঠু। অবশ্য রেড লাইট এরিয়াতে সবাই রূপালী বলেই জানতো। বছর 3 হয়েছে আমার মা মারা গেছে। আমার মায়ের HIV হয়েছিল। আপনি আপনার মায়ের সম্পর্কে এত কিছু জানলেন কি করে? মা যে ঘরটায় থাকতো সেখানে ডালিয়া মাসিও থাকতো। তার থেকে একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম, সেখান থেকেই জানতে পারি আমার মাকে ওই নিষিদ্ধ পল্লীতে আমার বাবাই আরে রূপমণি, কেমন আছিস জানেমান? রূপমণির ছাই, এতদিন পর আমার কথা মনে পড়লো। আর তুই রাগ করিস না আমার রূপমণি, পীড়িত করিস না তো, ছাড়। মাল ছিল না রে, এই দেখো। আরে রূপু সোনা, রাগ করে কেন? আচ্ছা টাকা আমার দিকে টাকা। আরে আমি আসতে পারিনি এতদিন, আমার শরীরটা একটু খারাপ ছিল। এই জ্বর, পাতলা পায়খানা, শরীরটা ভাল লাগছিল না। কিন্তু টেনশন করিস না। আমি না কালকে একটা বড় দান মেরেছি। হ্যাঁ, আরে তাই তো আমি সুন্দরীকে দেখতে চলে এলাম। তো তো এখানে মরতে এলে রে কেন শালা? আরে দেখো করে, আয় এদিকে এদিকে এদিকে। তুই রাগ করছিস কেন? আমাকে বল না, তুই কেন রাগ করছিস? না, রাগ করবে না। আরে আমারও তো শরীর খারাপ, জ্বর কাশি হচ্ছে, তা বলে কি আমি তোকে ভুলে গেছি রে শালা? কি বললি? তোর জ্বর?
দেখেছিস তোর সাথে আমার কত মিল। এটা খেয়ে নে, দেখ গাটা গরম হয়ে যাবে। খা খা না, খা, আরে খা। আরে কি হলো, কি হলো? খালি মাল গেলা না, তোকে কতবার বলেছি না এসব গেলবি না। আচ্ছা ঠিক আছে, প্রমিস এটা আমি গিলবো না, এটা আমি খাবো না। আর প্রমিস প্রমিস আর তোকে একটু খাই। আর আরে 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 জানিস আজ না আমার হ্যাপি বার্থডে। দেশে থাকাকালীন বাবা মা ছোটবেলায় পালন করতো, কিন্তু এইখানে আসার পর কেউ কোনোদিন পালন করেনি। হ্যাঁ এ কি বললি তুই? হ্যাঁ আজকে তোর হ্যাপি বার্থডে? আরে ঠিক আছে, ওর হ্যাপি বার্থডে আমি পালন করব। সত্যি? সত্যি সত্যি নয় কি মিথ্যে? আর শোন, আজকে না কাম ধান্দা সবকিছু বন্ধ। হ্যাঁ ঠিক আছে, আজকে তুই হবি সীতা আর আমি হব সতী। আমি বিকেলে আসবো। হ্যাঁ কোনো কাস্টমার যেন না আসে। হ্যাঁ এইটা হলো তোর গতরের টাকা, ঠিক আছে? আর এই টাকাটা দিয়ে তুই কেক, মোমবাতি আর বেলুন কিনবি, ঠিক আছে? আমি আসবো, ঠিক আছে? চলি আমার রূপু সোনা, চলি দাদা। টাটা টাটা। এই এটা আমার রূপুর ঘর, চল চল। একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানে আপনি যদি কিছু মনে না করেন। বলুন। শুনুন, আমাদের মতো মেয়েদের সাথে খদ্দেররা এত ভালোভাবে কথা বলে না। নেহাত, আপনি একজন লেখক, তাই বোধহয় আপনার কাছ থেকে এক রাতের জন্য হলেও এইটুকু সম্মান পেলাম। বলুন, কি জানতে চান আপনি? আচ্ছা, আপনাদের ছাদে যাওয়া যাবে? আসলে আমি না অনেকদিন খোলা আকাশ দেখিনি, জানেন। বলছিলাম, আপনার বাবার কোনো পরিচয় কখনো জানতে পেরেছিলেন? মা যে গ্রামে থাকতো সেই গ্রামে চিত্রকর নামে একজনকে ভালোবাসতো।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোরে কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। শুনে রাখ চিত্রকর, শেষবারের মতন বলতে এসছি তোকে, আমার পরিবারের দিকে যদি নজর দিস না, আমার থেকে খারাপ কেউ হবে না, এটা মনে রাখিস। কি গো, ওদিকের কি খবর হলো? পাকা কথা দিয়ে এসছি বুঝলে, ওই আশ্বিনের 12 তারিখ, ওই দিনটাই ঠিক করলাম। সে কি, হাতে তো মাত্র 1 মাস সময়। দাবিহীন পাত্র, আমাদের কোনো খরচা নেই, ওই শুধু শাখা সিঁদুর আর গরদের মোটা শাড়ি, ব্যাস। আরে চ, আরে দেরি হয়ে যাচ্ছে, চ চ চ চ চলে আয়।
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে কৃষ্ণ নামে তরণীতে প্রেম যমুনার নীরে বলিস না নদীরে সই বলিস না নদীরে সংসারে মোর মন ছিল না তবু মানের দায়ে আমি ঘর করেছি সংসারে শিকল বেঁধে পাই ওই শিকলি কাটা পাখি কি আর শিকলি কাটা আমি শিকলি কাটা পাখি কি আর পিঞ্জরে সই ফেরে বলিস নদীরে সই বলিস নদীরে সই বলিস নদীরে বলিস কিরে কৃষ্ণ নামে কলসি বেঁধে গলে ডুবেছে রায় কলঙ্কিনী কালী দহের জলে কালী দহের জলে কলঙ্কেরি পাল তুলে সই চলে মাকল বনে সই রে কলঙ্কেরি পাল তুলে সই চলে মাকল বনে নদী কি সই থাকতে পারে সাগর যখন টানে আমি রেখে গেলাম এই গোকুলে রেখে গেলাম আমি রেখে গেলাম এই গোকুলে কুলের ছিড়ে বলিস নদীরে সই বলিস নদীরে সই বলিস নদীরে সই বলিস নদীরে আমার মায়ের সাথে যখন ওই লম্পটটার বিয়ে হয় তখন আমার মা আমাকে 3 মাসের ক্যারি করছিল। আচ্ছা, আপনি তার মানে চিত্রকরের মেয়ে, তাই তো? হ্যাঁ। আপনার আর কি কিছু জানার আছে?
ভোর হয়ে এলো, এবার আমাকে যেতে হবে। এরপর দেরি হলে মাসি রাগ করবে। এবার আমি যাই। হ্যাঁ নিশ্চয়ই। আপনার সারাটা রাত কোনো রেস্ট হলো না। কিভাবে রাতটা কেটে গেল, তাই না? ও হ্যাঁ, আপনার পেমেন্টটা। কত আছে এখানে? কেন, 6,000? লাগবে না আমার। আচ্ছা মা, আপনার কি আরো কিছু টাকা লাগবে? কত লাগবে বলুন না, বলুন। আমাকে তো আপনি ছুঁয়েও দেখেননি, তাহলে কোন অধিকারে পারিশ্রমিক নেব আপনি বলতে পারেন? ওটা আমার চাই না, আপনার কাছেই রেখে দিন। চলুন, সকাল হয়ে গেল। নিশ্চয়ই, চলুন এগিয়ে দিই। আচ্ছা, আপনি আমাকে নিয়ে যে গল্পটা লিখলেন সেটা কবে সিনেমা হবে? খুব শিগগির, ধরে নিন না ওই 2-3 মাসের মধ্যে। বলছিলাম, গাড়িটা সাইড করে একটু চা খেলে হতো না? সারা রাত তো আপনি কিছুই খাননি। পুজো না করে আমি কিছু খাই না। আচ্ছা, সিনেমাটার কি নাম দেবেন? আমার জীবন কাহিনী আমি দেখব না। আজ আমার অনেকটা মনে বোঝা হালকা হয়ে গেল। দ্য রেড লাইন যে হলেই মুক্তি পাবে, আমি ঠিক দেখতে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। আপনি আমাকে বলেছেন যে আপনার জীবনের বেশ কিছু মুহূর্ত খুব ভালোভাবে আপনি কাটিয়েছেন। তো সেই মুহূর্তের মধ্যে কোন মুহূর্তটা আপনার বারবার মনে আসে? যখন আমি ওর গান শুনতাম। কোন গান? নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। এইভাবে না, আপনি আপনি প্লিজ একবার একটু গেয়ে শোনাবেন প্লিজ। নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার আচ্ছা, আপনি কি কখনো 2 নম্বর মির্জা কালেক্ট স্ট্রিটে থাকতেন? হ্যাঁ থাকতাম, কিন্তু কেন বলুন তো? কোনো একটা সময় আমিও ওখানেই থাকতাম। আপনি আমাকে এখন যে গানটা শোনালেন, ওই গানটা আমারই লেখা, আর আমি মাঝে মতো এই গানটা গাইতাম। Zoo
আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার দৃঢ় বিশ্বাস। নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার দৃঢ় বিশ্বাস। বৃষ্টিতে ভেজা মন, বৃষ্টিতে ভেজা মন, বৃষ্টিকে খোঁজে সারাক্ষণ। বৃষ্টি তুমি এসো, মুছিয়ে দাও আমার আধার জীবন। বৃষ্টি তুমি এসো, ফিরিয়ে দাও আমার জীবন। নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার দৃঢ় বিশ্বাস। ও নীল আকাশটা কালো মেঘে ঢাকা, তারপরে বৃষ্টির আশ্বাস। বৃষ্টি তুমি একদিন আসবে ফিরে, এই আমার দৃঢ় বিশ্বাস। আমি তোর স্ক্রিপ্টের শেষটুকু ঠিক বুঝতে পারলাম না রে। আমি আমার গল্পের এতটুকুই লিখতে পেরেছি, বাকিটা কি লিখবো কিছুই বুঝতে পারছি না। আমি যতটুকু তোকে জানি, তুই সবসময় শেষ থেকেই তো গল্প লেখা শুরু করিস, যেটা অনেক বড় বড় লেখকরাও পারে না। শেখরবাবু ফোন করেছিলেন আমাকে, জানতে চাইছিলেন কবে শুটিং শুরু করবেন। দাদা, বলছিলাম গল্পের শেষটুকু তুমি তোমার মতো করে একটু শেষ করে নিতে পারবে না? শেষ দিকটা আমি ঠিক লিখতে পারছি না। একদিন গল্প লিখতে লিখতে হঠাৎ আমার পেনের কালি শেষ হয়ে গিয়েছিল। সে সময় আমার হাতের কাছে অন্য কোনো পেনও ছিল না। পরের দিন যখন অন্য পেন দিয়ে লিখতে গেলাম, তখন দেখি সেই পেনের কালিটা নীলের জায়গায় কালো।
তারপর থেকে না পুরো পুরো ব্যাপারটাই আমার কাছে কিরকম আবছা, ভাষা ভাষা, খুব সাদা কালো। বলছিলাম, তুমি তুমি তোমার মতো করে এই গল্পের শেষটুকু লিখে নিও, আর আমি কোনোদিনই আর গল্প লিখব না। এটাই আমার শেষ লেখা। এবার আমি একটু খোলা আকাশের নিচে যেতে চাই। খোলা প্রকৃতি, সমুদ্র, জঙ্গল, পাহাড়, পর্বত, এসবের মধ্যে নিজেকে মিলিয়ে দিতে চাই। তোকে একটা কথা বলবো? আমার মনে হয় তুই এই ছবির কোনো একটি চরিত্রের সাথে রিলেটেড আছিস। Am I right? দাদা, আমার একটা চাকরি চাই। মাস গেলে মোটা টাকার স্যালারি আমার প্রয়োজন নেই। একার কোনো মতে চলে গেলেই হলো। বিয়ে করবি না তুই? এখনো সেরকম কিছু ভাবিনি। আর যার সাথে প্রেম করতিস? সরে এসেছি। কি? ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তোর ওই আমার বন্ধু জয়ন্তকে তোর মনে আছে? কিরে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ও তো বিরাট বড় রিসোর্ট বানিয়েছে। দেখাশোনার জন্য আমার কাছে একটা লোক চেয়েছিল। জানি না এতদিনে কাউকে পেয়ে গেছে কিনা। দেখি আমি ওকে একটা সরি একটা ফোন করে দেখব। ডোন্ট ওয়ারি। দাদা, যদি কাজটা হয় তাহলে আমার খুব উপকার হবে। আচ্ছা, তুই কি আর বাড়িতে ফিরবি না? ডিসাইড করে নিয়েছিস? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। দাদা, আমি তোমার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে পারবো না। আমি অমৃতাকে নিয়ে অনেকগুলো গল্প লিখেছিলাম। সেই গল্প আর ছাপা হয়নি। অমৃতা আমাকে একটা বই গিফট করেছিল আমার কোনো এক জন্মদিনে। সেটাও আমার ভালো করে পড়া হয়নি। আমার কাছে এই দুটো জিনিস আছে, বড্ড বেশি ভারী হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি এগুলো নদী স্রোতে ভাসিয়ে দেব।
আর আমার মন থেকে মুছে ফেলবো আমার অতীতের সব স্মৃতি। এই শহর থেকে আমি কিচ্ছু পাইনি, শুধু হতাশা ছাড়া। কিছু পেতেও চাই না। তাই আমি ঠিক করেছি সারা জীবনের জন্য এই শহর ছেড়ে আমি চলে যাব, অনেক অনেক দূরে। আমার ভেঙে যাওয়া স্বপ্ন ভালো করে ভাঙে যখন বিকেল তখন, বিকেল তখন। আমার ভেঙে যাওয়া স্বপ্ন ভালো করে ভাঙে যখন বিকেল তখন, বিকেল তখন। আগোছালো প্রেম ছিল রাতের নির্জনেতে, শূন্য হাতে আমি ধরতে পারিনি তাকে। আগোছালো প্রেম ছিল রাতের নির্জনেতে, শূন্য হাতে আমি ধরতে পারিনি তাকে। অশ্রুর শেষ করা চোখ থেকে ঝরে যখন বিকেল তখন, বিকেল তখন। আগোছালো লেখাগুলো প্রেমের শেষ কালিতে, কালি মাখা হাতে তাই পড়তে পারিনি তাকে। অগোছালো লেখাগুলো প্রেমের শেষ কালিতে, কালি মাখা হাতে তাই পড়তে পারিনি তাকে। এলোমেলো লেখাগুলো নদী স্রোতে ভাসাই যখন বিকেল তখন, বিকেল তখন। আমার ভেঙে যাওয়া স্বপ্ন ভালো করে ভাঙে যখন বিকেল তখন, বিকেল তখন। আমার ভেঙে যাওয়া স্বপ্ন ভালো করে ভাঙে যখন বিকেল তখন, বিকেল তখন, বিকেল তখন, বিকেল তখন, বিকেল তখন, বিকেল তখন।